আপনাদের সাথে দেখা করতে বসছি, কারণ আপনাদের যা প্রশ্ন আছে ওটা জবাব দিতে চাই। তার আগে আপনাদের কাছ থেকে আমি খালি একটা ছোট জিনিস বলে নিতে শুরু করব। এই চেয়ারে বসতে আমার কিন্তু একটু কষ্ট লাগে। প্রথম জিনিস হলো গিয়ে যে এই চেয়ারে আব্বা বসতো, দ্বিতীয়ত এখানে আমার মুরব্বীরা আছে, এই মুরব্বীদেরকে পাশে রেখে এই চেয়ারে বসতে আমার একটু আনকমফোর্টেবল লাগে। তাও মিনা চাচার একটা ধমকের পরে এখন এই চেয়ারে বসা শুরু করলাম, আর আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আসতে পেরেছি, কারণ এই মুরব্বীরা আমাকে সাপোর্ট করেছে। আব্বা আমাকে 2008-এর কথা বলছি, নির্বাচনে ঠিক আগে একজন রাঙ্গুনিয়ারই একজন আমার চাচা হন, এসে আব্বাকে বললো যে ভাইজান আপনি 2 আসন থেকে দাঁড়াচ্ছেন, ছেলে বড় হয়ে গেছে, ছেলেকে একটা থেকে দাঁড়া করাই দেন। তখন আমার বয়স অনেক কম। আব্বা হাসলে হেসে বলল যে যেই দিন এলাকার মানুষজন ঘরে ঢুকে টেনে হেসড়ে বাইর করবে সেই দিন নেতা হবে, তার আগে নেতা হবে না। এই চাচারা আমার পাশে বসে আছে, আসলেও ঘরে থেকে টেনে হেসড়ে বের করছে যে এখন নেতৃত্ব দেওয়ার জন্য। চেষ্টা করছি, যদি ভুল করে থাকি ক্ষমা করে দিবেন। রাজনীতির নতুন একটা মোড় নেওয়া শুরু করেছে। এখন এই নতুন রাজনীতি কিরকম হবে এটা নির্ধারণ আমরা করব। আমরা যারা রাজনীতির সাথে জড়িত আছি, তার সাথে সে সাংবাদিক ভাইরা আপনারা যারা আছেন, আর নেতাকর্মীরা যারা আছে, তারাও সবার একসাথে কাজ করতে হবে। এখানে আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি যে যখন রাজনীতিবিদরা কোনো অর্ডারের বাইরে, কোনো ধরনের ক্রিটিসিজমের বাইরে চলে যায়, তখন কিন্তু যা মনে আসে তাই করে, আর সব মনে করে যে এটা তো আমার রাজত্ব, আমাকে থামানোর কেউ নেই। সাংবাদিক ভাইরা আপনাদের কিন্তু দায়িত্ব হচ্ছে গিয়ে যে এই ক্রিটিসিজম কিন্তু আপনাদের করতে হবে। মানুষজনদেরকে যদি আপনাদের চোখে, আপনাদের নজরে যদি পড়ে যে কোনো রাজনীতিবিদ ভুল করছে, অনিয়ম করছে, বাড়াবাড়ি করছে, এগুলো ধরিয়ে দেওয়ার কিন্তু দায়িত্ব আপনাদের। এই সারা দুনিয়ার মধ্যে একটা রেওয়াজ আছে যে মিডিয়ার কাজ হচ্ছে গিয়ে ওই চেক অ্যান্ড ব্যালেন্সটা রাখার। আমাদের দেশে ওই চেক অ্যান্ড ব্যালেন্স চলে গিয়েছিল, কারণ সাংবাদিকদের উপরে যে নির্যাতন হয়েছে, যে আপনারা কিছু লিখবেন বা কিছু প্রিন্ট করবেন, কিছু ডিজিটাল মিডিয়ার মধ্যে যদি কিছু আপনারা কিছু ছেড়ে দিতে চান, হয়তো বা আপনাদের উপরেই মামলা হয়ে যাবে। এই কষ্টটা আপনারা সহ্য করেছেন অনেক দিনে, 16-17 বছর ধরে। আমি তো মনে করি যে এটা প্রতিবার এই স্বৈর শাসন যখনই শুরু হয়ে যায়, প্রথম ধাক্কাটা আপনাদের উপরেই আসে। আশা করছি যে সামনের রাজনীতি এই নোংরা রাজনীতি থেকে দূরে সরে আসবে। আশা করছি যে আপনাদের কাজের মাধ্যমে আমরা ঠিক রাস্তায় থাকব। সত্যি করে বলতে, আর কিছু না হোক, পলিটিশিয়ানদের মনের মধ্যে সবসময় একটা ভয় থাকা উচিত যে আমি কোনো ধরনের ইলিগাল কাজ, অথবা যদি আমি কোনো কাজের সাথে জড়িয়ে যাই যেটা অ্যাবিউজ অফ পাওয়ার হয়, মনের মধ্যে ভয় ওটা থাকবে যে সাংবাদিকরা কিন্তু ধরিয়ে দিবে। এই দায়িত্বটা আপনাদের পালন করতে হবে। আর এটা আমি বলবো যে একদম সবচেয়ে উপরের পর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের থেকে শুরু করে একদম কর্মী পর্যায়ে যারা আছে, তাদেরও মনের মধ্যে ভয়টা থাকা খুব জরুরি। নতুন রাস্তা শুরু হচ্ছে, নতুন রাজনীতি শুরু হচ্ছে। আশা করি আপনারা সকলেই সঙ্গে থাকবেন, আমাদের চেক অ্যান্ড ব্যালেন্স হিসাবে আপনারা থাকবেন, আর সহযোগিতা করবেন। যদি ভুল হয়ে থাকে ওটাকে সমাধান করার জন্য আপনারা এগিয়ে আসবেন। আশা করি খবরের কাগজের আগে আপনারা হয়তো ফোন করে বলবেন যে এই সমস্যাগুলি হচ্ছে, এগুলো আপনারা শুধরায় ফেলেন। মনে কষ্ট পাবো যদি পত্রপত্রিকায় দেখি যে আমাকে নিয়ে বিবেচনা করা হচ্ছে পত্রিকার মাধ্যমে। আপনাদের সাথে একটা পারিবারিক সম্পর্ক আছে, যারা যারা এখানে এসেছেন বেশিরভাগ মানুষের সাথে আব্বার একটা খুব ভালো সম্পর্ক ছিল। অনেকে আমাকে বলছেন যে আমার দাদার সাথে তাদের পারিবারিক একটা সম্পর্ক ছিল। সম্পর্কগুলো ধরে রাখতে যাচ্ছি এখানে। হ্যাঁ, রাজনীতি আর সাংবাদিকতার বাইরেও একটা সম্পর্ক থাকে, ওই সম্পর্কটা ধরে রাখতে চেষ্টা করছি। আশা করি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ওটার জবাব আজকে দিতে পারবো।
আর টাইম টু টাইম যোগাযোগ রাখবেন আপনারা সকলে, কারণ আপনাদের থেকে অনেক কিছু শেখার আছে। যেই তথ্যগুলি আমাদের কাছে আসে না, যেই তথ্যগুলি গোপন করে রাখা হয়, সেই তথ্যগুলি কিন্তু আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আশা করি আপনাদের ওই সহযোগিতা আমি পাবো। জবাবটা একদম আমি সিম্পলভাবে দিতে চাই। আমার রাজনৈতিক ক্যারিয়ার হয়তো অনেকে বলবে যে খুব ছোট সময় আমি পেয়েছি রাজনীতিতে আসার। আমি গত 11 থেকে, আমি মনে করি যে আমার ক্যারিয়ার শুরু হয় 11 সময় থেকে। তখন সবাই পালিয়ে যায়, অনেকে মানে আপনারা দেশ ছাড়া হয়েছিল, অনেকেই কারাগারে ছিল। বেশিরভাগ নেতা যারা বিএনপি করতো, আওয়ামী লীগ করতো, সকলেই কিন্তু কারাগারে ছিল। আমি কিন্তু দেশে ছিলাম। আমি আমার যাতায়াত, রাঙ্গুনিয়ার যাতায়াত কিন্তু তখনও ছিল ঘন ঘন। আমার ক্যারিয়ারের মধ্যে আমি রাঙ্গুনিয়া বাদে আর কোনো এলাকার সাথে রাজনৈতিকভাবে ইনভলভ ছিলাম না। আমি বারবার করে একটা জিনিস বলেছি যে যদি পলিটিক্স করতে হয়, যদি নির্বাচন করতে হয়, সেটা আমি রাঙ্গুনিয়া থেকে করব। আমার সবাই মনে করে যে আমার হয়তো অনেক অপশান আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আমার কোনো অপশান আছে। আমার গোড়াটাই রাঙ্গুনিয়ায়। আমি এটা ছেড়ে আমি কোথাও যাব না। আর শিকড় হ্যাঁ। এখন সমস্যা হয়ে গেছে যে আমিও বিশ্বাস করি যে প্রতিটা এলাকার মধ্যে, প্রতিটা কনস্টিটিউয়েন্সির মধ্যে আপনার যোগ্য প্রার্থী লাগবে। এখন দায়িত্ব হয়ে গেছে আমার দলের প্রধানের। উনি যদি মনে করে যে আমার থেকে যোগ্য প্রার্থী আছে, তাহলে আমি তার জন্য কাজ করতে রাজি আছি। তো বলে রাখতে হয় যে এখানে যারা আমার সাথে যারা কাজ করছে, তাদেরকেও কিন্তু আমি বলে রেখেছি যে নমিনেশন পাবে তার পক্ষে আমরা কাজ করব। আমাদের লক্ষ্য হচ্ছে খালি একটাই, যে আমাদের এখানে বিএনপিকে জয় লাভ করে নিয়ে আসতে হবে। ওটা ছাড়া আমার আর কোনো ইন্টেনশন নাই। হ্যাঁ, আপনার প্রশ্নের জবাব আবারও দিচ্ছি। এখন আমি আপনাকে আমার পদক্ষেপ কি নিচ্ছি ওটাও জানাতে চাই, আর তার সাথে সাথে যেখানে আমি বাধাগ্রস্ত হচ্ছি ওগুলো আমি আপনাদেরকে বলে দিতে চাই। আজকে রাঙ্গুনিয়ায় ঢোকার সময় আপনি যেই রাস্তাগুলি দেখছেন যে ভেঙে যাচ্ছে, ভাঙার কারণও কিন্তু বালির সাথে জড়িত। এই ভারী ট্রাকগুলি যখন এই এলাকা দিয়ে পার হয়, তখন কিন্তু রাস্তার উপরে যে প্রেশারটা পড়ছে ওটার কারণে কিন্তু রাস্তা ভেঙে যাচ্ছে। আমার সাথে প্রশাসন বলেন, সিনিয়র লেভেল গভর্নমেন্ট অফিসিয়াল যারা আছে তাদের সাথে, উপদেষ্টা মহোদয় যিনি আছেন ওনার সাথে, সকলের সাথে কিন্তু আলাপ হয়েছে যে রাঙ্গুনিয়া এই এলাকার মধ্যে, আমি বাকি চিটাগাংয়ের ব্যাপারে আমি বলতে চাই না, কারণ ওটা আমার দায়িত্বের আন্ডারে পড়ে না। রাঙ্গুনিয়ার বালির সমস্যাটার মধ্যে ওনারা প্রথম দিকে যে ভুলটা করেছে, এই ওপেন টেন্ডার করার মাধ্যমে তারা কিছু কিছু মানুষকে ওই লাইসেন্সটা দিয়ে দেয় যে আপনারা বালি তুলতে পারেন। তা আমি ভাগ করে বলি যে তারা হয়তো লাইসেন্স দিয়েছে, আপনি এই এলাকার থেকে আপনি 10 CFT বালি তুলতে পারবেন। সে ওই লাইসেন্স দেখে কিন্তু লাখ CFT উঠিয়ে নিয়ে যাচ্ছে গিয়ে। তবে আপনি যখন তাদেরকে ধরতে যান, তারা বলবে যে না, আমার কাছে লাইসেন্স আছে, এখন আপনি চেক করে দেখতে পারেন। চুরিটা কিন্তু ওখানে হচ্ছে, যে একটা লাইসেন্স দেখিয়ে তারা বড় চুরি করছে। আমার এই অভিজ্ঞতাও ছিল না, আমি জানতাম না এই বালির পিছনে যে এত বড় একটা সিন্ডিকেট কাজ করে, এই বালির পিছনে যে এত কোটি কোটি টাকা, এটা আমারই জানা ছিল না। এই গত 1 বছরের মধ্যে বুঝতে পারলাম যে এই বালির ব্যবসাটা কি। সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে আমাদের জন্য, বাধার যেটা আমি দেখছি বারবার করে, আমাদের প্রশাসন, ENO সাহেব, OC সাহেব, ওনারা যখন কোনো ড্রেজার বন্ধ করার সাথে সাথে রেকমেন্ডেশন আসা শুরু হয়ে যায়, লবিং শুরু হয়ে যায় যে এই ড্রেজারটা আপাতত ছেড়ে দেন। আমাকে ENO সাহেব নিজে ফোন করেছে, আমাকে OC সাহেব নিজে ফোন করেছে যে আমরা অভিযোগ চালানোর সাথে সাথেই আপনাদের দলের মানুষটাই তো ফোন করে করে বলছে যে এই ড্রেজারটা ছেড়ে দেন, আপাতত কিছুদিন আমরা অফ রাখবো, তারপর আবার চালু হবে। এই জিনিসটার মধ্যে আমরা একটা জিরো টলারেন্সে চলে আসছি। আমাকে যখন OC সাহেব ফোন করে জিজ্ঞেস করলো যে আপনার মতামত কি, আমি ওনাকে খালি সাফ একটা জিনিস বলে দিয়েছি
আইনগতভাবে তো আপনি যেটাকে ধরেছেন ছাড়ার তো কোনো উপায় নেই। আর এখানে আপনার কাছে যারা যারা লবিং করছে আপনি আল্লাহর ওয়াস্তে তাদের তালিকা রেডি করে রাখেন, কারণ তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। কারণ এখানে যারা ব্যবসাটা করছে তারাও ক্রিমিনাল, যারা লবিং করছে তারাও ক্রিমিনাল। আর এদের বিএনপিতে জায়গা করে দেওয়ার কোনো সুযোগ আমরা দিতে চাই না। প্রবলেম আরেকটা হয়ে গেছে যে বাইরের এলাকার বড় বড় নেতা, ভিন্ন দলের নেতারাও জড়িত আছে। তারা এখন রাঙ্গুনিয়ার ভিতরে ড্রেজার পাঠানো শুরু করেছে। তারা মনে করছে যে নিজ এলাকার মধ্যে যা ক্ষতি করার করে ফেলেছি, এখন ভিন্ন এলাকায় চলে যায়, ওখান থেকে যদি টাকা উঠানো যায়। এই সুযোগ আমরা করে দিতে চাই না। আমি আমার দলের প্রধানকেও এটা জানিয়েছি যে হয়তো আমার উপরে অনেক বড় একটা প্রেশার চলে আসতে পারে, কারণ আমি শক্ত স্ট্যান্ড নিয়েছি। তাদের দায়িত্ব হচ্ছে কি আমাকে বাঁচানোর। তখন বানানো হচ্ছিল, আমার আব্বাকে তখন বলা হলো যে এই এলাকার বালিটাই আমরা ব্যবহার করি ব্রিজের জন্য। আব্বা কিন্তু ওটাও বাধা দিয়েছে। ওটা দেখেন, আমার জন্য রাজনীতি অনেকটাই চেঞ্জ হয়ে এসছে, কিন্তু যেখান থেকে আমরা শুরু করেছি, যে সিদ্ধান্তগুলি আব্বা নিয়েছিল, ওখান থেকে আমি সরে আসতে পারবো না। এটা আমি বালির কথা শেষ করলাম। এখন মাদকের বিষয়টা আপনাদেরকে একটু বলে রাখি। আমার রাঙ্গুনিয়ার মধ্যে এমন কোনো এলাকা বাদ পড়েনি যেখানে মাদকের ব্যবসা চলছে না, এটা বাস্তব কথা। আর যেই জিনিসটা আমরা বারবার করে দেখছি যে ভালো মানুষরা এই কুইক মানি বানানোর জন্য এই লোভে তারা এই মাদকের ব্যবসার সাথে জড়িয়ে যাচ্ছে। আমি যদি আপনাদেরকে আজকে এই পলিটিক্যাল জবাব দিতে আমি বললাম যে এটার মধ্যে বিএনপির ছেলেপেলেরা জড়িত না, এখানে সব আওয়ামী লীগের দোসর এরা জড়িত আছে, এটা মিথ্যা কথা হবে। আমার নিজের জানা আছে, আমার কাছে এখন তথ্য আসা শুরু করেছে যে এই মাদকের ব্যবসার পিছনে কারা কারা আছে। আমি যদি আপনাদেরকে খালি বলি যে তাদেরকে আমরা বহিষ্কার করে দেবো, এটা দিয়ে কাজ হবে না। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। আমার এখন সবচেয়ে বড় দুর্বলতা হয়ে গেছে যে পুলিশ নিজেই ওই কনফিডেন্স পাচ্ছে না যে এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। আমাদের এখন একটু সময় দিতে হবে, 2-1 মাস সময় দিতে হবে, এই পুলিশ বাহিনী যেন আবার ওই কনফিডেন্স বিল্ড আপ করতে পারে, তারা যেন অ্যাকশনে যেতে পারে। আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে র্যাবের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছিল, আমরা এখন র্যাবের কাছেও আমরা অভিযোগ দিতে পারছি না, কারণ তারাও দুর্বল হয়ে গেছে। তারাও মনে করছে যে আমরা অভিযানে যদি এখন যাই, তাহলে আমাদের বিরুদ্ধে আবার কি অ্যাকশন নেওয়া হয়, ওনারাও কাজ করতে পারছেন না। আমাদের এই বাহিনীগুলোকে আবার শক্তিশালী করতে হবে, তাদের ওই কনফিডেন্স আবার বিল্ড আপ করতে হবে, তারপর এদেরকে কাজে নামাতে হবে। তার সাথে সাথে আমি আপনাদেরকে এই জিনিসটাও জানিয়ে দিতে চাই যে আমি নিজেও কিন্তু একা হয়ে গেছি। আমার ওই ক্ষমতা নেই। আমরা তো সরকারের মানুষ না, আমরা এখন রাজনীতিবিদ হিসাবে আমরা এখানে আমাদের ওপিনিয়নটা দিতে পারছি, কিন্তু আমি তো কমান্ড দিতে পারি না, আমি হয়তো রেকমেন্ডেশন দিতে পারি। সেই কারণে কিন্তু আমাদের এই নির্বাচনটা খুবই জরুরি হয়ে গেছে। প্রথম যেই জিনিসটা আমাদের করতে হবে, যাদের মাধ্যমে আমরা আজকে এই সুযোগটা পেয়েছি, যে গণ অভ্যুত্থান যারা করেছে, যাদের মাধ্যমে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের ভবিষ্যৎকে মাথায় রেখে আমাদের কিন্তু প্রথম ট্যাকল করতে হবে মাদকের বিষয়টা। আপনার বালির ব্যবসা, তাদেরকে হয়তো আপনি অন্যান্য জায়গায় খাটাতে পারবেন, তাদেরকে অন্যান্য ব্যবসার দিকে আপনি ঠেলে দিতে পারবেন যে আপনারা বৈধ ব্যবসার দিকে চলে যান। এই মাদকের ব্যবসাটা কিন্তু একটা ক্রিমিনাল অ্যাফেয়ার। এই ক্রিমিনাল অ্যাফেয়ারকে আপনার ইমিডিয়েটলি কিন্তু বন্ধ করতে হবে, কারণ এই জিনিসটার মধ্যে আপনার সমাজ খালি ধ্বংস হচ্ছে না, নতুন প্রজন্মে যারা আছে, এই স্কুলের বাচ্চারা যারা আছে, তারাও কিন্তু এটার মধ্যে জড়িয়ে যাচ্ছে। এই জিনিসটাকে আপনার ইমিডিয়েটলি দমন করতে হবে, আর শক্তভাবে দমন করতে হবে। আমাদের সবচেয়ে বড় জিনিস হয়ে গেছে যে আপনি যে কথাটা বললেন না, যে সন্ধ্যার পরে আপনারা বারবার করে লাইন দেখছেন যে বালির ব্যবসা চলছে, আমি আপনাকে এতটুকু বলে দিতে পারি যে গত 10-11 মাসের মধ্যে যতগুলি প্রাণ হারিয়েছে এই রাঙ্গুনিয়ার মানুষ, যারা মার্ডারের সাথে জড়িয়ে গেছে, সবগুলির পিছনে আপনি দেখবেন যে বালি জড়িত, সবগুলির পিছনে বালি জড়িত। আমাকে যখন দলের হাইকমান্ড থেকে জিজ্ঞেস করা হয় যে এলাকার সমস্যা কি, আমি যখন তাদেরকে বলি যে বালি বাদে আমার আর কোনো সমস্যা নেই,
তারা কিন্তু বুঝতে পারে না যে এটা কী ধরনের কথা। সবার ধারণা হচ্ছে চাঁদাবাজি হয়তো বড় বিষয় হয়ে গেছে, সন্ত্রাসী হয়তো বড় বিষয় হয়ে গেছে। এই চাঁদাবাজি, সন্ত্রাসী সব কিছুর পিছনে বালি জড়িত। কারণ এই রাঙ্গুনিয়ার মধ্যে এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে সবচেয়ে বড় ব্যবসা কি চলছে, কেউ আপনাকে বলবে না যে এখানে ভাড়ার ব্যবসা ভালো চলছে, অথবা ডেভেলপমেন্টের ব্যবসা ভালো চলছে, অথবা আপনাকে যে বলছে ফার্মিংয়ের ব্যবসা ভালো চলছে, ওগুলো কেউ আপনাকে বলবে না। বাজারের মধ্যে কেউ আর ব্যবসা করছে না, সবাই এখন বালির ব্যবসা করছে। আর আমার জন্য সবচেয়ে বড় দুর্বলতা হয়ে গেছে যে আমার দলের কিছু মানুষ এই ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে। আমি যদি এখন মঞ্চে দাঁড়িয়ে যদি আমি বক্তব্যের মধ্যে বলি যে বালির ব্যবসা আমি আর করতে দিব না, আর ঘুরে তাকিয়ে যদি দেখি যে আমার পিছনে যেই 4 জন দাঁড়িয়ে আছে 4 জনের মধ্যে 3 জন বালির সাথে জড়িত, আমি তখন কি করবো আপনি আমাকে বলুন। ওই জন্যে আপনাদেরকে আমি বলে দিতে চাই যে আমার এখন আর দলীয় কর্মীদের উপরে অথবা দলীয় নেতাদের উপরে ওই ভরসা আর নেই। আমার এখন ভরসা হয়ে গেছে জনগণের উপরে। তাদের থেকে তথ্য নেওয়া হচ্ছে, তারা যদি আমাকে তথ্য এবং প্রমাণ দিতে পারে যে এই ব্যক্তিরা বালির সাথে জড়িত, তাদেরকে আমি মঞ্চে জায়গা দিব না। কারণ আমার ওই ক্ষমতা এখন নেই যে আমি তাদেরকে পুলিশে ধরিয়ে দেবো। আমার যে জিনিসটা করতে হবে যে আমার প্রথমেই তাদেরকে দলের থেকে সরিয়ে দিতে হবে। এই জিনিসটাই তো হয়ে গেছে সবচেয়ে বড় সমস্যা, যে তাদের কাছে লাইসেন্স আছে ওই 10 টাকার বালি উঠানোর, কিন্তু উঠাচ্ছে 1 কোটি টাকার বালি। তো এই জিনিসটাই আমাদের এখন ধরে নিতে হবে। আমার সত্যি করে বলতে এই ব্যবসাটা এত দূরে চলে গেছে, এটাকে যদি শক্তভাবে দমন না করা হয় তাহলে এটা আউট অফ কন্ট্রোলই থাকবে। তো সেই কারণে আবার যারা এই ব্যবসার সাথে জড়িত আছে তারা হয়তো মন খারাপ করবে, কিন্তু আমি বলে দিতে চাই এই ব্যবসা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। টেম্পোরারিলি হলেও এই ব্যবসা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। তারপরে বাছাই করে যারা যারা বৈধভাবে এই ব্যবসা করতে পারবে তাদের হাতে তুলে দেওয়া। এখানে আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই, একটা বড় অভিযোগ আসে। অভিযোগটা হলো গিয়ে যখন পুলিশ প্রশাসন একটা শক্ত স্ট্যান্ড নিয়ে ফেলে, তাদের উপরে যে ধরনের প্রেশার চলে আসা শুরু করেছে, তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে যে তোমরা কিভাবে করে এলাকায় থাকবা দেখে নিব, তোমার ট্রান্সফার করিয়ে দিব। তারাও আমার কাছে এই অভিযোগ নিয়ে এসেছে, আমাকে বলেছে যে এরকম ধরনের প্রেশার আমাদের উপরে আছে। তাদের কাছে আমি বারবার করে একটা জিনিস বলেছি যে তাদেরকে এখানে সরকার পাঠিয়েছে সরকারের কাজ করার জন্য। কারো ওই ক্ষমতা নেই, লোকাল মানুষ অথবা লোকাল নেতাদের ওই ক্ষমতা নেই তাদেরকে সরিয়ে দেওয়ার। তারা যদি যেই কাজটা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই কাজটা করে থাকে, আশা করি যদি আমার ওই সমর্থন থাকে, আমার যদি ওই সুযোগ থাকে, আমি তাদেরকে জানিয়ে দিতে চাই যে তাদের প্রোটেকশন দেওয়া, তাদেরকে এলাকায় ওই প্রোটেকশন দিয়ে রাখার দায়িত্ব আমি নিব যদি ক্ষমতায় আমরা আসি। কারণ আমাদের জন্য যারা পরিবার সবাইকে শহরে রেখে এখানে এসে কাজ করছে, চাকরি করছে এখানে, আর চাকরি করছে এই দেশ, এই রাঙ্গুনিয়ার মানুষের উপকার করার জন্য, তাদেরকে এভাবে করে থ্রেট দেওয়ার তো আমি মানে বুঝি না। দেখেন, আমার বাবা যে কথাটা বলেছিল এখন তো আমার একই কথা বলতে হচ্ছে যে আমার বাবার বাবা খুনের শিকার ছিল, আমার বাবাও খুনের শিকার। তা এখন এই জিনিসটা নিয়ে তো আপনাদেরকে বলে দিতে হয় যে এখানেও আমাদের জিরো টলারেন্সে থাকতে হবে। আওয়ামী লীগ বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলতে পারি যে যেই ধরনের অত্যাচার আওয়ামী লীগ আমাদের উপরে করেছে, আমি কোনো সময় চাইবো না যে এই অত্যাচার অন্য কারোর উপরে হোক। তবে এই জিনিসটা বলা দরকার আছে, যাদের বিরুদ্ধে মামলা আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, সেগুলি তদন্ত করে এগুলি বিচারের কাঠগড়ায় তাদেরকে নিতে হবে। খুনের বিষয়ে আপনি যে কথাটা বললেন, আমাদের হয়তো ভাগ্য ভালো যে রাঙ্গুনিয়ার মধ্যে এই খুন খারাপি একটু কমই হচ্ছে। আপনি যদি বাকি এলাকার ব্যাপারে দেখে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ যে ঘটনাগুলি ঘটেছে ওগুলি অত রেগুলারভাবে ঘটছে না। একটা দুটো বড় ঘটনা ঘটেছে, ওটার তদন্ত হচ্ছে, যারা আসামি তারা বর্তমানে কিন্তু জেলেও আছে। এই জিনিসটা নিয়ে আমি অন্তত আশাবাদী যে আমাদের পুলিশ প্রশাসন কিন্তু ওই কাজগুলি করতে পারছে। আর ওই কে কোন দল করে ওগুলো কিন্তু দেখা হচ্ছে না, ওগুলো বিবেচনা করা হচ্ছে না।
যারা যারা আসামি তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে। রাঙ্গুনিয়ার মানুষ আমার উপরে একটু নারাজ ছিল, আমার উপরে একটু ক্ষিপ্ত ছিল, কারণ আমি তাদেরকে বলেছিলাম যে আমি আব্বাকে এখানে নিয়ে আসব, জীবিত হোক বা মৃত হোক আমি আব্বাকে এখানে নিয়ে আসব। আপনারা আসার পথে হয়তো দেখার হয়তো সুযোগ হয়নি আপনাদের, আব্বার কবর কিন্তু এখানে হওয়ার কথা ছিল। ওটা নিয়ে তাদের মনের মধ্যে একটা কষ্ট আছে যে সালাউদ্দিন কাদের চৌধুরীকে আমরা রাঙ্গুনিয়া ফেরত আনতে পারলাম না। আমি ওই কারণে কিন্তু রাঙ্গুনিয়ার মানুষকে আরেকবার ওয়াদা করেছি যে সালাউদ্দিন কাদের চৌধুরীকে যেহেতু আমরা আনতে পারিনি, অন্তত আমি ইন্তেকাল করলে আমার কবর কিন্তু রাঙ্গুনিয়াতে হবে। আমাদের বাড়ির আশেপাশের মানুষ যারা আছে তারা কিন্তু আমাকে সন্তান হিসাবে দেখে। আর আপনাদেরকে আমি বলে দিতে পারি যে এমন কোনো এলাকায় আমি যাইনি যেখানে আমার মনে হয়েছে যে আমার নিরাপত্তার সংখ্যা আছে, অথবা আমার হয়তোবা এখানে এলাকার মধ্যে আওয়ামী লীগের মানুষ বেশি অথবা আমার বিপক্ষের মানুষ বেশি, ওই জন্য আমার হয়তো সিকিউরিটি বাড়াতে হবে, অথবা আমার মনে হচ্ছে যে এখান থেকে এলাকা থেকে তাড়াতাড়ি বের হয়ে যাই, অথবা এমন কোনো বাড়িতে যাই যেখানে আমি নিরাপদ ফিল করব। আপনি অনেক জায়গায় দেখবেন যে নেতারা এখন এলাকায় যাচ্ছে সিকিউরিটির বহর নিয়ে। আলহামদুলিল্লাহ আমার ওই ধরনের কোনো, আমি এখানে, আপনারা এখানে সব সাংবাদিকরা আছেন, আমাকে ক্ষমা করে দিবেন, এই জিনিসটা বলা দরকার হয়ে গেছে। এখানে সেনসেশনাল নিউজ করার জন্য মানুষজন যা মনে চায় চাই ছাপানো শুরু করে দিয়েছে। এই গ্রিন সিগন্যাল নিয়ে বিশ্বাস করেন আমি চিটাগংয়ের নেতাদের কথা বলবো না, আমি বাংলাদেশের সকল নেতার সাথেই কথা বলেছি। গতকালকে আমার একজন সিনিয়র নেতা, আমার বাবার বন্ধু, সে রাত 12:30টার সময় ফোন করেছে। সে আমাকে হেসে হেসে জিজ্ঞেস করলো, বাবা তোমার কি গ্রিন সিগন্যাল এসেছে নাকি না? আমি হাসলাম, আমি বললাম যে চাচা আমি তো পাইনি, আপনি পেয়েছেন? সে 4 বারের এমপি, বললো যে সেই জন্যই তো ফোন করলাম, আমি তো এখনো গ্রিন সিগন্যাল পাইনি। তো এখন এই পত্র পত্রিকা বিক্রি করার জন্য যে এখন সেনসেশনাল নিউজ করতে হবে, এটা মনে করি যে আমার মনে হয় যে এটা থেকে আপনাদের একটু দূরে সরে আসলে ভালো হয়। ফেসবুক কেন্দ্রিক, আর এটার জন্য একটা টার্ম আছে, ওই ক্লিক বেট, যে আপনি দেখে মনে হবে যে খুব ইন্টারেস্টিং সংবাদ আছে, খুলে দেখবেন যে ভিতরে কিছুই নাই। এখন আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত আমাদের দলের প্রধান থেকে অথবা রিজভী সাহেব বোধহয় এখন দায়িত্বে আছে, ওনার থেকে যদি আপনারা সাক্ষাৎ নিয়ে যদি আপনারা বলতে পারেন যে আচ্ছা কে গ্রিন সিগন্যাল পেয়েছে কে পায়নি, ওভাবে করে ভেরিফাইড নিউজ ছাপাটা খুব প্রয়োজন। লবিং এর বিষয়টা আপনাকে আমি খোলামেলা বলে দিতে চাই। প্রায় 8-9 বছর আগে, 8 বছর আগে আমার 8 বছর আগে আমার কাছে কিছু মানুষ এসেছিল, রাঙ্গুনিয়ারই মানুষ, এই নতুন কমিটি হচ্ছে, আমাদের জন্য যদি আপনি তদবির করতে পারতেন, অথবা এখানে লবিং করতে হবে। আমি তাদেরকে একটা সাফ কথা বলেছিলাম, ভাই লবিং কেমনে করে করতে হয় ওটাই আমি শিখিনি। এখন আমার কাছে এসে কোনো লাভ হবে না যে আপনি যদি বলেন যে আমার সুপারিশ লাগবে, কোথাও আমার দস্তখত লাগবে, ওটা আমি করে দিতে রাজি আছি, কিন্তু কার কাছে লবিং করতে হয় ওটা আমি এখনও জানি না, এটা কীভাবে করে করতে হয়। ন্যায় বিচারের বিষয় যেটা আমি বলেছি, ন্যায় বিচারের কথাটা আমি তুলেছি কারণ আমাদের এলাকার মধ্যে যতগুলি নেতাকর্মী আছে সবার মাথার উপরে হয়তো 10-20টা করে মামলা। আমার অভিজ্ঞতা কোর্ট অঙ্গনের, আব্বার কেস লড়তে লড়তে, নিজের কেস লড়তে লড়তে কোর্টের হাইকোর্ট বলেন, সিএমএম কোর্ট বলেন, সবগুলি কোর্ট ঘোরা হয়ে গেছে। কোন উকিলের কতটুকু ক্যাপাসিটি ক্যাপাবিলিটি ওটা আমার জানা আছে। আমি জানি যে এই সিস্টেমটা কীভাবে করে কাজ করে, আর আমি জানি যে এই জুডিশিয়াল সিস্টেমটা যতটুকু ধ্বংস হয়ে গিয়েছিল ওটাকে ঠিক পথে আনার জন্য যে প্রক্রিয়া চলছে, ওই সিস্টেমের ভিতরে কীভাবে করে কাজ করতে হয় ওটা আমার জানা আছে। সেই কারণে আমি বললাম যে হয়তো আমি পদবি দিতে পারবো না, কিন্তু ন্যায় বিচারটার প্রতি আমার যেই কাজ করার অভিজ্ঞতা আছে আর কাজ করার যেই কাজটা আমি করতে চাচ্ছি, এটা আমি আশা করি যে তারা আমার উপর ওই ভরসাটা রাখতে পারবে যে পোস্ট না পেলেও অন্তত বিচারটা পাবে।
এই আন্দোলন শেষ হওয়ার পরে যখন ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসেন, এই ইন্টারিম গভর্নমেন্ট ক্রিয়েট করা হয়, আমরা কিন্তু বারবার করে বলেছিলাম যে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্টের দিকেই আগাতে চাচ্ছি। আমরা কিন্তু এই প্রস্তাবও দিয়েছিলাম, প্রস্তাবের কোনো সাড়া পাইনি আমরা কিন্তু বেশ কয়েক মাস ধরে আমরা বলেছিলাম যে আমরা যদি একটা জাতীয় সরকারের দিকে যদি আগাই অথবা ন্যাশনাল গভর্নমেন্টের দিকে যদি আমরা আগাই, দেশের ওই স্টেবিলিটিটা ফিরে আসবে। বাকি দলরা তো আমাদের দিকে সাড়া দিল না। এখন যেটা আমরা চিন্তা করেছি যে সামনের নির্বাচনের পরে আমরা এমন একটা সরকার দেখতে চাই যেটার মধ্যে সব ধরনের মানুষের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা একটা সরকার গঠন করতে পারবো। তারেক রহমান সাহেব আসলেও এই জিয়া পরিবার যেভাবে করে নির্যাতিত হয়েছে, আপনি জানেন যে বেগম জিয়ার ওনাকে ঘর থেকে বের করে দাও, ওনাকে কারাগারে পাঠানো, তারেক রহমান সাহেব ১১ থেকে শুরু হয়েছে, তার উপরে যে নির্যাতন, তারপর উনি দেশ ছাড়া, এগুলি সব কিছুর পরে হয়তো সবার মনের মধ্যে একটা আতঙ্কে থাকে যে তারেক রহমান সাহেব যদি দেশে ফিরে আসার পরে উনি কি বদলা নিতে চেষ্টা করবে নাকি না। আমি আপনাদেরকে আজকে বলে দিতে চাই, আমি যতবার তারেক রহমান সাহেবকে বলেছিলাম যে ভাইয়া ক্ষমতায় আসলে কিন্তু সবগুলোকে দেখে নিব, চেয়ারম্যান সাহেব আমাকে বলেছে মাথা ঠান্ডা করো, যেই জুলুম তোমাদের উপরে হয়েছে, যেই জুলুম আমাদের উপরে হয়েছে, এটা আল্লাহ মাফ করবে না, আল্লাহর উপরে ছেড়ে দাও, বিচার উনি করবে। আর আসলেই সেটাই হলো। আমি জানি ওনার সাথে ব্যক্তিগতভাবে আলাপ আলোচনার পরে আমি যে জিনিসটা বুঝতে পেরেছি যে এই ব্যক্তিটা আসলেই ধৈর্যের প্রমাণ দিয়েছে, উনি আসলেই বিচার আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে। আমরা আজকে আপনাদের সাথে, এই সাংবাদিকদের সাথে আমরা আজকে কথা বলতে পারছি, আমার বাড়িতে বসে কথা বলতে পারছি, এটার পিছনে আমার মনে হয় এটা আন্দালিব রহমান পার্থ বলেছিল, ফেরেশতা নিচে এসে এই আন্দোলন সফল করেছে। আমি সত্যিই বিশ্বাস করি যে আসলে এই ফেরেশতারা উপর থেকে এসে নিচে এসে এই আন্দোলন সফল করেছে, কারণ আমরা সবাই বসে খালি দোয়া করতে পেরেছি, আর কিছু না। যদ্দূর হিউম্যানলি পসিবল ছিল আমরা চেষ্টা করেছি, তবে ওই গ্রিন সিগন্যাল উপর থেকে এসেছে, আল্লাহর তরফ থেকে এই আন্দোলন সফল হওয়ার হুকুম এসেছিল। আমরা এখনো বিশ্বাস করি, আমি জাতীয় নেতা হিসেবে বলবো না, আমি ব্যক্তিগত ওপিনিয়ন আমার দিতে পারি। আমার তো মনে হয় যে যদি ফেব্রুয়ারি মাসের পরে নির্বাচন দেওয়ার চেষ্টা হয় অথবা যদি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা হয়, তাহলে আমাদের আর কোনো রাস্তা থাকবে না আন্দোলন বাদে। আমাদের তো আবার মাঠে নেমে যেতে হবে, কারণ যেই জিনিসটা আমরা দেখতে পেরেছি যে এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের দুর্বলতা যেখানে যেখানে আমরা ধরতে পেরেছি, সেগুলো নির্বাচন বাদে ঠিক করা সম্ভব না। আমরা বারবার করে বলছি, এইখানে আমাদের দেশের পক্ষ থেকে বাইরের রাষ্ট্রদের সাথে নেগোশিয়েট করার ম্যান্ডেট কিন্তু বর্তমান সরকারের নেই। এই আইন শৃঙ্খলা বাহিনীরা এদের বর্তমান সরকারের কথা শুনতে রাজি হচ্ছে না অথবা দ্বিধা হচ্ছে, কারণ হচ্ছে গিয়ে তাদের ওই ম্যান্ডেটটা নেই। আমাদের যেটা করতে হবে, আপনারা সকলেই জানেন যে আমরা এখন পুরোপুরি নির্ভর হয়ে গেছি এই আর্মির উপরে। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা এখন আর্মির উপরে নির্ভর হয়ে গিয়েছি। আমাদের তো ওনাদেরকে ওই স্পেসটা আবার ফেরত চলে যেতে হবে, যে ওনারা ব্যারেক্সে ফিরে যাবে, আর যেই দায়িত্বটা পুলিশের করার কথা ছিল ওই দায়িত্বটা পুলিশই আবার ফিরে নেবে। এই জিনিসগুলোর জন্য আপনার যদি বাংলাদেশকে আবার নর্মালসিতে ফেরত আনতে হয়, আপনার নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই। আর এটার জন্য যদি আমাদের রাজপথে আবার নামতে হয়, আমরা আবার নামবো। দেখেন, এগুলাকে আপনি যদি তাদেরকে খালি ক্রিমিনাল ডেকে থাকেন তাহলে এটা ঠিক হবে না। এদেরকে আপনার টেররিস্ট ডাকতে হবে, কারণ এদের ব্যবসাই হচ্ছে গিয়ে এই টেররিজম। যেই জিনিসটা আপনার করতে হবে, পুলিশ, র্যাব, আর্মি সকলকে এই ব্যক্তিগুলোর পিছনে ইমিডিয়েটলি অ্যাক্টিভ করে দিতে হবে। আপনি যে কথাটা বললেন যে তারা মামলা করতে পারছে না, পরিবারের সদস্যরা মামলা করতে পারছে না, মামলা করবে কীভাবে? তাদের মামলা ফাইল করার আগেই কিছু কিছু দুষ্টু মানুষ আছে
যারা আগে ভাগে গিয়ে মামলা ফাইল করে দিচ্ছে। আর মামলা যেটা করা হচ্ছে ওটা হচ্ছে মামলা বাণিজ্য, এটাও একটা নতুন ব্যবসা শুরু হয়ে গেছে। এই জিনিসটাকেও তো আপনার ট্যাকল করতে হবে। আপনারা যদি খালি বলেন যে মার্ডার কেস অথবা এই ডাকাতি এইসবকেই খালি আপনার ট্যাকল করতে হবে, এটা তো ঠিক হবে না। এখানে কিছু হোয়াইট কলার ক্রিমিনালও বের হয়ে আসা শুরু করেছে। সত্যি করে বলতে অনেক মানুষ আপনি দেখবেন, আপনারা যদি একটু যাচাই বাছাই করে দেখেন, যারা কোনো সময় কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিল না, তারা এখন আস্তে আস্তে করে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত হয়ে যাচ্ছে। আর এটার কারণ হচ্ছে কি ডেসপারেশন। তাদের পেট পালার আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না বলে তারা এই অবৈধ রাস্তায় নেমে যাচ্ছে। আপনাদের তো ওই সুযোগগুলি করে দিতে হবে, যে তাদেরকে যেন বৈধ ব্যবসা করার সুযোগগুলি তো আপনার করে দিতে হবে। বাংলাদেশের মধ্যে গত 16 বছরে আওয়ামী লীগ বারবার করে একটা ওয়াদা করে এসেছে যে আমরা চাকরির ব্যবস্থা করে দিব, ব্যবসার ব্যবস্থা করে দিব। ঘোড়ার ডিমের এখন পর্যন্ত কিছু দেখতে পারলাম না। কারণ এই দায়িত্ব তো আমাদের নিতে হবে, যে যেই কাজগুলি তারা 16 বছর করেনি এই কাজগুলি এখন আমাদের শুরু করতে হবে। আপনার রাঙ্গুনিয়ার মধ্যে এই এনজিওর ব্যবসা, হাসান মাহমুদ এই এনজিওর ব্যবসা বাদে আর কোন ব্যবসা করেছে আপনি আমাকে যদি দেখাতে পারেন? এখানে যদি ডেভেলপমেন্ট ফান্ডের থেকে যেই টাকাগুলি এসেছে 1 টাকা রাঙ্গুনিয়ার মানুষের কাছে পৌঁছেছে কিনা ওটা আমার সন্দেহ হয়। কারণ ওনার নামে বোধহয় 22টা এনজিও রেজিস্টার করা ছিল। এনভায়রনমেন্ট মিনিস্টার থাকা অবস্থায় যত লুট হয়েছে আর যেই টাকা পাচার উনি করেছে, ওই টাকা দিয়ে রাঙ্গুনিয়া কমপক্ষে 20 বছর আরও চালানো যেত। এইগুলোকে তো আপনার সংশোধন করতে হবে, নতুন ব্যবসা আপনার রাঙ্গুনিয়ায় নিয়ে আসতে হবে। ডেভেলপমেন্টের জন্য যে ফান্ডগুলি ছিল ওগুলাকে আপনার রাঙ্গুনিয়া ঠিক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ওভাবে করেই আপনি হয়তোবা এই যে প্রবলেমগুলি আমরা বর্তমানে ফেস করছি ওগুলোর হয়তো সমাধান করা সম্ভব হবে। আমরা যদি এখন আপনি একটা কথা ঠিক বলেছেন, আপনি এইখানে নতুন সড়ক করার কথা কিন্তু আপনি বলেননি। যেই সড়কগুলি প্রি এক্সিস্টিং আছে ওগুলাকে হয়তো চওড়া করতে হবে, ওগুলাকে আবার নতুন করে ঠিক করতে হবে। বিশ্বাস করেন এখন পর্যন্ত আমি রাঙ্গুনিয়ায় যতবার যেই রাস্তা দিয়েই যাই না কেন, কোনো না কোনো মুরব্বি এসে বলে যাবে যে আপনার বাবা এই রাস্তা করে গিয়েছিল। তার মধ্যে ভাই যেই রাস্তা দিয়েই যাই বলে যে সাউদ্দিন কাদের চৌধুরী করে গিয়েছিল, তো হাসান মাহমুদ করলো কি? আওয়ামী লীগের এই 16 বছরে আমি তো এখন পর্যন্ত একটাও রাস্তা খুঁজে পেলাম না যেটা আওয়ামী লীগের করা। যেই রাস্তাগুলি ছিল ওগুলাকেও তারা ঠিক করেনি। আমাদের তো এখন বাজেটের মধ্যে থেকে এখন টাকা বের করে আনতে হবে যে এই রাস্তাগুলিকে আবার নতুন করে ঠিক করতে হবে। যেই রাস্তাগুলি বর্তমানে আছে, যে লিঙ্ক রোডগুলি আছে ওগুলাকে চওড়া করতে হবে। ব্রিজ যেগুলি আছে ওগুলাকে আসলে ব্রিজ নাকি না এটাও আমার সন্দেহ আছে। আমি গাড়ি যাওয়ার সময় বলে যে ওই রাস্তা বন্ধ করে দিতে হবে, কারণ খালি রাস্তা দিয়ে একটা গাড়ি যেতে পারে, এই ব্রিজ দিয়ে খালি একটা গাড়ি যেতে পারে। এগুলো তো ব্রিজ না, এগুলা মানে মানুষ যে বেঁচে আছে ওইখানে যে এখনো কোনো ধরনের অঘটন ঘটেনি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমাদের যেই কাজটা বর্তমানে করতে হবে রাঙ্গুনিয়ার মানুষের জন্য, যেই কাজটা প্রথমেই করতে হবে ওটা হচ্ছে গিয়ে আপনার এই লিঙ্ক রোড যতগুলি আছে ওগুলোকে বড় করা। কারণ রাঙ্গুনিয়ার উন্নতি তো হওয়ার কোনো সুযোগ হবে না যতক্ষণ পর্যন্ত এই রাস্তাগুলোকে ঠিকমতো কাজ না করাতে পারি আমরা। এই বাংলাদেশের মধ্যে আপনার কাপ্তাই রোডটা একটা ওই আর্টারি হিসাবে কাজ করে। আজকে আপনি যদি এই রাস্তার উপর দিয়ে গাড়ি চালাতে চেষ্টা করেন, যে এই রাস্তা 20 মিনিটের হওয়ার কথা সেখানে কমপক্ষে 2 ঘন্টা লাগবে। এই জিনিসগুলো তো আমাদের জন্য সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি, ডেভেলপমেন্টের বিষয় বলছি, সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে এই রাস্তাটা ঠিক করা। ইমোশনাল একটা জিনিস আপনি তুলে ফেলছেন। প্রথমেই হচ্ছে গিয়ে আব্বার একটা সিদ্ধান্ত ছিল যে আমরা যদি রাঙ্গুনিয়াতে কিছু করতে চাই, সামাজিক কিছু যদি আমরা করতে চাই তাহলে ওটা যেন আব্বার নাম দিয়ে না হয়, এটা আব্বার একটা অনুরোধ ছিল আমাদের কাছে। তো আমরা ওটা মেনেই চলছি। প্রথম যেই জিনিসটা আপনি বললেন যে আরব আমিরাতের যেই জমিটা আছে, কত একর বললেন? 110 একর। 110 একরের যেই জমিটা আছে, আমার বাবার একটা স্বপ্ন ছিল আর আমারও এখন একটা স্বপ্ন আছে যে ওখানে একটা ওয়ার্ল্ড ক্লাস হাসপাতাল যদি আমরা করতে পারি তাহলে খালি রাঙ্গুনিয়া মানুষ না, উত্তর চট্টগ্রামের যত মানুষ আছে সেটা আছে। আমি মনে করি যে আপনার রাঙ্গুনিয়ার মধ্যে যদি আমরা
একটা ওয়ার্ল্ড ক্লাস হাসপাতাল যদি করতে পারি তাহলে চট্টগ্রামের উন্নতির জন্য একটা বড় কাজ হবে। দ্বিতীয়ত যেটা আমার আবার একটু পার্সোনাল একটা একটা জিনিস যেটা আমি চিন্তা করে রেখেছি, বর্তমানে নাম হয়েছে শেখ রাসেল এভিয়ারি পার্ক। এই শেখ রাসেল এভিয়ারি পার্কটাকে আমি অলরেডি কিছু ব্যক্তির সাথে আলাপ করেছি। ওটা নাম চেঞ্জ হয়ে যায় ভাই, যেটা সবাই চিনে, যেটা সবাই রাঙ্গুনিয়া পার্ক বোধহয় নাম রেখেছে এখন। আমি কিছু বিদেশি কোম্পানির সাথে কথা বলেছি। আমার এটা একটা ব্যক্তিগত শখ, একটা আমি আপনাদেরকে বলে দিতে পারি। আমি চেষ্টা করছি যে চট্টগ্রামের যে চিড়িয়াখানাটা আছে ওটা বন্ধ করে দেওয়ার। কারণ এই নিজে 7 মাস খাঁচায় থেকেছিলাম, তো খাঁচার প্রতি আমার একটা অ্যালার্জি আছে। আমি চাচ্ছিলাম যে এই পশু পাখি যেগুলি আছে ওগুলাকে যদি আমরা রিহাউস করতে পারি, আর এই এভিয়ারি পার্ককে যদি আমরা একটা সাফারি পার্ক করতে পারি, তাহলে কিন্তু খালি চট্টগ্রামের মানুষ না, বাংলাদেশের সকল মানুষ কিন্তু দেখতে চলে আসবে। জি, তো এই জিনিসটা, আর আপনারা জানেন যে এখানে আমাদের একটা ছোটোখাটো বলবো না, বেশ বড়ই একটা সমস্যা আছে, ওটা হচ্ছে হাতির সমস্যা। যেটা এই হাতিগুলাকে রাখার জন্য যদি আমরা এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি যেখানে তারাও থাকতে পারবে, মানুষজন এসে দেখতেও পারবে। ভাই আমাদের এখানে যেটা আমি বলছি যে আমাদের এখানে তো ব্যবসা বাড়াতে হবে। আপনি যদি এখানে একটা রিসর্ট করতে পারেন, আপনি এখানে যদি টিকিট বিক্রি করে এই প্রকল্পকে দেখাতে পারেন, তাহলে তো এটা একটা নতুন ব্যবসা শুরু হয়ে যায়। মানুষের জন্য আপনার এগুলো করতে হবে। এটা খালি রাঙ্গুনিয়ার বিষয় বলবো না, বাংলাদেশের মধ্যে একটা কালচার হয়ে গিয়েছিল যে যেই দলই ক্ষমতায় আসবে সেই দলের কর্মীদেরকে এই সরকারি যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া, কন্ট্রাক্ট দেওয়া, এই ব্যবসাগুলোর মধ্যে তাদেরকে ইমিডিয়েটলি জড়িয়ে দেয়, আর এগুলো নিয়ে তারা ব্যবসা বাণিজ্য নিয়ে খুশি থাকে। আমার সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে যে বিএনপির মধ্যে যারা কর্মী আছে সকলেই কিন্তু শিক্ষিত। আমার সাথে অন্তত যারা হাঁটে সবাই ডিগ্রি পাস। আমি তাদের জন্য যে এই ধরনের কাজ খুঁজে বের করে দিব, তাদের জন্য যে ব্যবসা খুঁজে বের করে দিব, যে আপনারা এখন এই টেন্ডারের সাথে জড়িত হয়ে যান। কারণ আপনি যখনই এই টেন্ডারবাজির সাথে আপনি দলীয় মানুষদেরকে ইনভলভ করে দিবেন, আপনার করাপশন ওখান থেকে শুরু হয়ে যায়। আমি যেটা চাচ্ছি, বাংলাদেশের মধ্যে আপনি দেখবেন যে অনেকগুলো আইটি পার্ক করা হয়েছে। রাঙ্গুনিয়ার মধ্যে কিন্তু অনেক জমি আছে যেখানে কিন্তু আমরা ইপিজেড করতে পারি। আমি চেষ্টা করব যে রাঙ্গুনিয়াতে যদি আমরা একটা আইটি পার্ক অথবা ইপিজেড করতে পারি, হয়তো ওখান থেকে তাদের চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আপনারা এখানে যারা যারা আছেন সকলেই আব্বাকে যখন স্মরণ করেন তখন সবসময় আপনারা ওই তার নামের সাথে শহীদটা বলেন। আমি ওটা থেকে একটু দূরে থাকি সবসময়, কারণ এই পদবিটা দেওয়ার ক্ষমতা আমার নেই। উনি আমার বাবা ছিলেন, আমি ওনাকে শহীদ হয়ে আমি ওনাকে আব্বা হিসাবেই চিনি। যেই জিনিসটা আমরা করতে চাই ওটা হচ্ছে যে এই যার মাধ্যমে আব্বাকে হত্যা করা হয়েছে, এই জুডিশিয়ারির মাধ্যমে আব্বাকে হত্যা করা হয়েছে, আমি অনুরোধ করব যারাই সরকারে আসে সামনে যে এটাকে আবার নতুন করে তদন্ত করা হোক, আর আসলে বিবেচনা করে দেখা হোক যে সালাউদ্দিন কাদের চৌধুরী কি ন্যায় বিচার পেয়েছে কিনা। আমি চাই জাতির উপর থেকে এই কলঙ্কটা যেন সরে যাক যে বাংলাদেশে জুডিশিয়াল কিলিং হয়েছিল। আমরা চাই, পরিবার হিসাবে আমরা দেখতে চাই যে সালাউদ্দিন কাদের চৌধুরী যে নির্দোষ ছিলেন এটা কোর্টের মাধ্যমে প্রমাণ হবে।